আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে ভাইরাল নিউজ, সবচাইতে মুখরোচক আলোচনা, সবচাইতে আলোচিত সমালোচিত খবর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার টার্কি থেকে মরক্কো যাওয়ার পথে টার্কিশ এয়ারলাইন্সের ব্যাগেজ চেক আপে একটি ম্যাগাজিন পাওয়া গেছে। এটা কিসের ম্যাগাজিন আমরা জানি না। এটা পিস্তলের ম্যাগাজিন না অন্য কিছুর ম্যাগাজিন সেটা কেউই এখনও স্পষ্টত করে বলতে পারেননি। এমনও খবর আসছেন যে এই খবরটা যখন গণমাধ্যমে দেয়া হয়েছিল তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ক্ষমতা বলে সেই খবরটাকে চাপা দেবার জন্য সমস্ত সংবাদ মাধ্যমকে বারণ করে দিয়ে খবরটা নাকি চাপা দিয়ে ফেলেছে, কিন্তু খবরটা চাপা পড়েনি। খবরটা হয়তো বা কোনো টেলিভিশনের সংবাদ মাধ্যম ফলাওভাবে প্রচার করেনি, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে শত্রুপক্ষ আছে বা সরকারের যারা শত্রুপক্ষ আছেন তারা সেটাকে নিয়ে বেশ কসলাচ্ছেন। এটা কসলাইতে ভাই একদম তিতা বানায় ফেলাইছে না। আমি সেই ব্যাপারে কিছু বলবো না, কারণ কি একটা ম্যাগাজিন নিয়ে কোথাও ফ্লাই করা এটা অন্যায়। এখন অনেকেই প্রশ্ন তুলতেছেন এটা কিসের ম্যাগাজিন, অনেকে প্রশ্ন তুলছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম যে উনি লাইসেন্স পেল কী করে, ওনার বয়স কত, উনি ট্যাক্স দিয়েছেন কিনা। বাইরে সেই প্রসঙ্গগুলো তো আলাদা। উনি লাইসেন্স পেয়েছেন কী করে, ট্যাক্স দিয়েছেন কি না, ওনাকে লাইসেন্স কে দিল, উনি কোন ক্ষমতা বলে পেয়েছেন সেটা আমরা বুঝি। বাংলাদেশে একজন মন্ত্রী পর্যায়ের লোকের লাইসেন্স পাওয়া কোনো ফ্যাক্টর না। আপনারা সেই আলোচনাগুলোকে কেন বারবার পাবলিকের কাছে আনছেন যে উনি ট্যাক্স দেয় কিনা, ওনার লাইসেন্স আছে কিনা, লাইসেন্স পেলো কী করে, ওনার বয়স আছে কিনা। এর যে বড় প্রসঙ্গ সেটা তো আপনারা একদম অ্যাভয়েড করে যাচ্ছেন কেন। আপনারা একবার ভাবেন তো, এই যে লাইসেন্স কী করে পেলো, লাইসেন্স কে দিল, ট্যাক্স দেয় কি না, ওনার সেই ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে কি না, সেই প্রসঙ্গগুলো তো পরবর্তীতে আমরা জানতে পারবো। কিন্তু কি হতো সেটা কি একবার কেউ ভেবেছেন? এই যে ওনার কাছে হয়তো পিস্তলের নয়তো কোনো কিছুর একটা ম্যাগাজিন পাওয়া গেছে। ম্যাগাজিন মানে যেটার মধ্যে গুলি থাকে, কিন্তু পিস্তল বা কোনো আর্মস পাওয়া যায়নি, তাই না? তো উনি যাচ্ছেন কোথাও। এখন মূল প্রশ্ন হলো, আমি তাকে সাপোর্ট করে বলছি না, এটা একটা ঘোরতর অন্যায় যদি তার কাছে লাইসেন্সবিহীন কোনো রকম অস্ত্রের ম্যাগাজিন থেকে থাকে। এটা অবশ্যই অন্যায়, সেটা সরকার দেখবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে উনি কি ঘোড়ার ছাড়া লাগাম নিয়ে যাচ্ছেন? আপনি লাগাম নিয়ে যাচ্ছেন কোথায়, ঘোড়ার কোনো খবর নেই। ঘোড়া তো লাগবে, তারপরে তো আপনি ঘোড়ার লাগাম লাগাবেন, তারপরে ঘোড়াতে চড়বেন। ওনার কাছে কিন্তু কোনো অস্ত্র ছিল না, অস্ত্রের ম্যাগাজিন ছিল। অবভিয়াসলি এটা সুখকর সংবাদ নয়। সে একটা অস্ত্রের ম্যাগাজিন নিয়ে এসে টিকেতে টার্কিশ এয়ারলাইন্সে ফ্লাই করছে ভায়া ইস্তাম্বুল টু মরক্কো। এখন এই যে উনি যাচ্ছিলেন, ওনার বিচার আপনারা পরে করেন যে ওনার লাইসেন্স আছে কিনা, উনি ট্যাক্স দিয়েছেন কিনা। আমি এটাকে কখনোই সাপোর্ট করব না। যদি তার লাইসেন্স থেকে থাকে লিগালি তাহলে সে ওকে, বাট এই ম্যাগাজিনটা আসলো কী করে? আপনাদের একটা গল্প বলি। আমার আপন চাস্তো ভাই গাজীপুরের এসপি হলেন, তো তাকে আমি বললাম, তখন আমাদের সিনেমার অনেকেই তার কাছ থেকে লাইসেন্স দিয়েছে, পিস্তলের লাইসেন্স দিয়েছে। তো আমি তাকে বললাম যে আমি একদিন গেলাম যে আমাকে একটা পিস্তলের লাইসেন্স দাও ভাইয়া। তো বললো লাইসেন্স দিবি, আচ্ছা বস, তোকে আমি কিছু কথা জিজ্ঞেস করি বা কিছু কথা বলি। বলে লাইসেন্স নিয়ে কী করবি, তোর কি কোনো বড় বড় শত্রু আছে? আমি বললাম না তেমন নেই, রাখলাম আর কি একটা ভাব, পিস্তল আছে আমার কাছে। দেখ, পিস্তল জিনিসটা ভালো না, এটা মানুষকে আরও খারাপ পথে নিয়ে যায়। আমি বললাম যেমন, ধরো তোমাকে আমি লাইসেন্স দিলাম, তুমি লাইসেন্সটা নেওয়ার পরে যখন কোমরে নিয়ে বা গাড়িতে নিয়ে কোথাও যাবে তখন তুমি মানুষকে মানুষ মনে করবে না। কেউ যদি তোমার সাথে একটু উচ্চস্বরে কথা বলে তুমি তার প্রতি অন্যভাবে হুঙ্কার দিয়ে উত্তর দিবে, এবং তোমার ভিতরে একটা শক্তি থাকবে, তোমার কাছে পিস্তল আছে, তুমি যে কোনো জিনিস ঘটাতে পারো। তোমার মাথা গরম হয়ে যাবে, তুমি কখনো শান্ত থাকতে পারবে না। আমি বললাম যে আমি তো লাইসেন্স দিয়ে ঘুরবো না, আমি ঘরেই রেখে দেবো, আমি আমার সিকিউরিটির জন্য। হ্যাঁ ঠিক আছে, ঘরে রেখে দিলা। তো
লাইসেন্স পিস্তল থেকে তো ম্যাগাজিনটা আলাদা রাখতে হবে, নিশ্চয়ই তুমি পিস্তলের মধ্যে ম্যাগাজিন লাগিয়ে ঘরে রেখে আসবে না, কারণ তোমার ছোটো ছোটো বাচ্চা আছে। হ্যাঁ আমি তাই করব, আমি বললাম আমি তাই করব। বলে আচ্ছা ঠিক আছে, রেখে চলে গেলে বাসায়। বাসা থেকে তুমি অফিসে গেলে, অফিসে যেয়ে ভাবছো আচ্ছা আমি কি ম্যাগাজিনটা আলাদা করেছিলাম নাকি ম্যাগাজিনটা একসাথে আছে, একটা টেনশন। তারপরে আমি কি পিস্তলটা কাক করেছিলাম, মানে লক করেছিলাম। আবার দৌড়িয়ে বাসায় আসবে, এসে দেখবে চেক করবে পিস্তলটা কি ম্যাগাজিন থেকে আলাদা কিনা, পিস্তলটা কি লক করা নাকি। তারপরে আবার তুমি যাবে, আবার অফিসে যেয়ে কোনো দিন হয়তো ভুলেই গেছো পিস্তলটা দেখে আসবার জন্য, সেই টেনশনে থাকবে। ওয়াইফকে বলবে এই দেখো তো পিস্তলটা ঠিক আছে কিনা। মানে অহেতুক একটা ঝামেলা তুমি কিনতে যাচ্ছ, কোনো দরকার আছে? এরপরে তুমি ভাবো এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়, তারপরে মনে করো সবচেয়ে বড় ঝামেলা তোমার পিস্তলটা কখনো ডাকাতি হয়ে গেল বা চুরি হয়ে গেল, সেই পিস্তলটা নিয়ে কেউ কোনো ডাকাতি করলো, তুমি তো ঝামেলায় পড়বে। এই সমস্ত অনেকগুলো ঝামেলা বললো, আমি পিস্তলের আর লাইসেন্স করলাম না, চলে আসলাম। আমি এই গল্পটা বললাম এই জন্য যে এই মানে আগ্নেয়াস্ত্র রাখা এটা একটা ঝামেলার ব্যাপার, এটা সবাইকে মানতে হবে। অনেকে মনে করেন আমার নাই কেন, ওনার আছে কেন। যাদের আছে তারা জানে। আমার অনেক বন্ধুবান্ধবের আছে, তারা প্রায়শই দেখি কোথায় যাচ্ছিস, থানায় লাইসেন্স জমা দিতে বা ব্যাংকে লাইসেন্সের টাকা জমা দিতে, একটা উটকো ঝামেলা আপনি নিয়ে আসছেন। এনিওয়ে, সজীব ভুইয়া বলেছে তার নিরাপত্তার জন্য এনেছে, সেটাও আমি মেনে নিলাম। হয়তো উনি নিশ্চয়ই লাইসেন্স দিয়েছেন, এবং একজন মন্ত্রী পর্যায়ের মানুষের লাইসেন্স পাওয়াটা কোনো বিগ ডিল না, চাইলেই পাবে, এটা কোনো ঘটনা না। এগুলো নিয়ে আলোচনা করবেন না, এগুলো নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। এবং যারা বলছেন যে ওনাকে কেন লাইসেন্স দেওয়া হলো, কেন উনি ট্যাক্স দিয়েছে, কেন ওনার বয়স নাই, আমার মনে হয় এটা আলোচনার বাইরে। এটা পেতেই পারে, একজন মন্ত্রী পর্যায়ের মানুষ পেতেই পারে। কিন্তু মূল ভুলটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেটা করেছে, উনি বিদেশে যাচ্ছেন, মানে একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছেন। হ্যাঁ, উনার লাগেজে কী আছে উনি দেখবেন না বা দেখলেন না, অবশ্যই উনি দেখেননি। এটা একটা মারাত্মক ভুল উনি করেছেন। এই ভুলের ওনাকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত এই ভুল থেকে। কারণ আপনি বিদেশে যাচ্ছেন, আপনার লাগেজ একটা ম্যাগাজিন পড়ে রয়েছে, আপনার লাইসেন্সদারি পিস্তলের বা যে কোনো জিনিসের ম্যাগাজিনই হোক, ওটা তো একটা আগ্নেয়াস্ত্র না, আগ্নেয়াস্ত্রের একটা উপকরণ। তো আপনাকে এটা চেক করতে হবে। ঠিক আছে, আপনি চেক করেননি, ইমিগ্রেশন পার হয়ে গেছেন, বা লাস্ট আমার মনে বোর্ডিং ব্রিজে সে ধরা পড়েছে। অনেকেই বলছেন উনি কি করে চেক ইন করলেন, উনি কি করে ইমিগ্রেশন পার হলেন। আমি আপনাদেরকে একটু যথার্থে বলে রাখি যে যখন আমরা বোর্ডিং পাস নেই, তখন আমাদের হ্যান্ড লাগেজ বোর্ডিং পাসে দেই না, এবং হ্যান্ড লাগেজ চেক করা হয় না। এবং অনেক সময় দেখা যায় বাংলাদেশ বিমানের ঢাকা থেকে ফ্লাই করবার সময় আপনি যখন প্রথম ঢুকলেন, তখন আপনার মেইন লাগেজটা ওরা স্ক্যানিংয়ে দেয়, অনেক সময় হাতের লাগেজও দেয়। ওনাকে দেখেছে মন্ত্রী পর্যায়ের মানুষ, হাতের লাগেজটা দেয়নি, ওখান থেকে উনি বোর্ডিং নিয়েছে। যখন বোর্ডিং নিয়েছে তখন তো ওনার কী বলে হ্যান্ড লাগেজ ওরা লাগেজও দেয়নি, চেকও করেনি। যখন উনি ইমিগ্রেশন করেছে, ইমিগ্রেশনে কোনো হ্যান্ড লাগেজের চেকিংয়ের সিস্টেম নাই। ইমিগ্রেশন করে উনি যখন বোর্ডিং ব্রিজে গেছেন, মানে প্লেনে উঠবেন, তার আগের মুহূর্তে লাস্ট একটা চেক আপ হয়, সেটা বডি স্ক্যানিং সহ, আপনার কাছে লাইটার আছে কিনা, পানির বোতল আছে কিনা, বা অন্য কিছু আছে কিনা, ওইখানে আপনার হ্যান্ড লাগেজ স্ক্যানিং হয়। সেই স্ক্যানিংয়ে ধরা পড়েছে, ধরা পড়াটা স্বাভাবিক। এখন ওখানে যদি কোনো কারণে স্ক্যানিংয়ে না দিয়ে মন্ত্রী মনে করে কোনো ডিউটি অফিসার তাকে স্ক্যানিংটাকে বাইপাস করে ছেড়ে দিত, আর উনি যদি বিমানে উঠে যেত, মানে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে উঠে যেত, উনি গিয়ে নামতো ইস্তাম্বুলে। ইস্তাম্বুলে নামার পর ওনার ট্রানজিট, কতক্ষণ ছিল ট্রানজিট আমি জানি না। বাংলাদেশ থেকে ফ্লাইটটা যখন নামার পর উনি যখন ক্রস করবেন, মানে ট্রানজিটে ঢুকবেন, তখন ওনার একটা চেক আপ আছে, সেটা হলো তার এই বডি স্ক্যানিং অ্যান্ড তার লাগেজ স্ক্যানিং। ওখানে কিন্তু সেটা ধরা পড়তো। একবার ভাবুন, ইস্তাম্বুল এয়ারপোর্টে আপনার বোর্ডিংয়ের সময়, মানে যখন উনি বাংলাদেশ থেকে বেরিয়ে বাংলাদেশের ফ্লাইট থেকে নেমে সে ট্রানজিট নিয়ে মরক্কোর ফ্লাইটে উঠবে, তখন তার মাঝখানে একটা চেক ইন হবে। মানে সে বাংলাদেশ থেকে নেমে চেক করে মরক্কোর ফ্লাইটে উঠবে, মরক্কোর ফ্লাইটটা যে বোর্ডিংয়ে আছে সেই প্ল্যাটফর্মে যাবে বা সেই টার্মিনালে যাবে। ওই চেক আপের সময় এটা 100% ধরা পড়তো। তাহলে কি হতো? তাহলে কি শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া একা ফাঁসতো? না, তাহলে বাংলাদেশ সহ ফাঁসতো। সেই ব্যাপারটা একবার ভাবুন, বাংলাদেশের ইমেজ কোথায় যেত?
বাংলাদেশের মানে কি অবস্থা হতো, আসিফ মাহমুদ তো সেখানে অ্যারেস্টেড হতো, কারণ এটাই নিয়ম। কারণ আপনি ফায়ার আর্মস অ্যান্ড অ্যামুনিশন নিয়ে এয়ারলাইন্সে ফ্লাই করতে পারেন না। আপনি কেমন করে ফ্লাই করলেন সেটার জন্য ঢাকায় যারা কর্মরত আছে তাদের চাকরি যেত, টার্কিশ এয়ারলাইন্সের কর্মচারীদের চাকরি যেত, হয়তো বা টার্কিশ এয়ারলাইন্স ঢাকাকে ফাইন করতো, আসিফকে অ্যারেস্ট করতো, তারপর এটা নিয়ে একটা হইচই কারবার হতো। তারপর যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, হয়তো বা ছুটে আসতেন। এই ব্যাপারটা ভাবতে গেলে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে ভাই। এটা কী যে একটা হতো সেটা আপনারা কেউ ভাবতে পারেন না। সুতরাং আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরানা আদায় করি যে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, কারণ ইস্তাম্বুলে ধরা পড়লে আমরা আসলে পুরো দেশ শুদ্ধ বিপদে পড়তাম, ইনক্লুডিং ইউনূস স্যার সহ। এখন আসিফ মাহমুদ সম্পর্কে আমি যদিও এনসিপির ছেলেপেলেকে সাপোর্ট করি, তাদের সেই বিপ্লবের সময়কার তাদের নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব, আপনি যতই ফেসবুকে স্ট্যাটাস দেন আর যাই দেন, আপনার সম্পর্কে এত আলোচনা হবে কেন? আপনি এত কিছু করেছেন দেশের জন্য, আপনি আমাদের মাথার মণি হয়ে থাকবেন, আপনাকে নিয়ে দুদিন পরে পরে কেন আলোচনা হয় রে ভাই? এই যে একবার হলো আপনার বাবার লাইসেন্স দিয়ে, আরেকবার হলো আপনার পিএসের টাকা নিয়ে, এখন নতুন করে একটা করলেন আপনি লাইসেন্স পিস্তল বা যে কোনো জিনিসের ম্যাগাজিন নিয়ে। এগুলো কি সহজে মানুষ ভুলে যাবে? এগুলো মানুষ ভুলবে না, এবং এগুলোর জবাব দিয়ে তো একসময় আপনাকেও করতে হতে পারে, কারণ আপনি সারা জীবন এক দলে থাকবেন না, সারা জীবন এক সরকারে থাকবেন না, সরকার পরিবর্তন হবে। দেখছেন না পূর্ববর্তী সরকারের যারা সিএসি ছিল তাদেরকেও ছাড়া হয় নাই, আপনাকেও তো ধরা হবে যদি আপনি এইগুলো করে যান। আপনার মতো আরও অনেকেই তো আছে আপনাদের এই কী বলে মন্ত্রী পরিষদে। নাহিদ ছিল, তার সম্পর্কে তো এমন কোনো কথা আমরা শুনিনি। মাহফুজ আছে, তার সম্বন্ধে এগুলো কথা শুনছি না। আপনি একটু সাবধান হন ভাই, আপনাকে একটা দায়িত্ব দিয়েছি আমরা, মানে বাংলাদেশের মানুষ, আপনি সেটাকে রেসপেক্ট করেন। আপনি যদি আপনার অতীতকে ভুলে যান, আপনি যদি আপনার নিজেকে ভুলে যান, আপনি কী ছিলেন, কোথায় এসছেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে না। এটা আমার রিকোয়েস্ট রইল, যেহেতু আপনাকে ভালোবাসি তাই বললাম। রাগ করেন না, যাই করেন, আর কে কী মনে করলো আই ডোন্ট কেয়ার, বিকজ আপনার কোনো জিনিসই ভালো লাগছে না। আপনার পরপর ঘটনা ঘটাচ্ছেন, মানুষ কাহাতক সহ্য করবে ভাই। একটু ঠান্ডা হন, সরকারি দায়িত্ব পেয়েছেন, সম্মান পেয়েছেন, আল্লাহ আপনাকে একটা জায়গায় অধিষ্ঠিত করেছে, সেই সম্মানটা রাখুন, আল্লাহও খুশি হবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।